সো ফ্রেন্ডস, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, সলমান খান, মহিমা চৌধুরীর বাগবার মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 3 অক্টোবর 2025, আজকে শুক্রবার, আজকে একাদশী, মানে কালকে দশমী ছিল, আজকে একাদশমী, পুজো শেষ। আর কিছু বলতে চাই না, মনটা স্বাভাবিক একটু খারাপ তো লাগেই। যাই হোক, মা চলে গিয়েছে, আবার তো আসবে মা, এটা নিয়ে এগোই। তারপরে কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে সামনেই। সো ফ্রেন্ডস, বাগবান আজ থেকে 22 বছর আগে 2003 সালের 3 অক্টোবর আজকের দিনে রিলিজ করেছিল। সম্ভবত ওই সময় পুজো ছিল, কি ব্যাপক দিন ছিল, পুজোর সময় এই বইটা এসেছিল। তো মুখ্য চরিত্র ছিল অমিতাভ বচ্চন, হেমা মালিনী, अमन वर्मा, सुमन रंगनाथन, परेश रावल, समीर सोनी, दिव्या दत्ता, रिमी सेन, আসরানি, শরৎ সাক্সেনা, আফতার গিল, একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে সলমান খান, মহিমা চৌধুরী, আরও অনেকে ছিল। বাগবান একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল বি আর চোপড়া, ডায়েট করেছিল রবি চোপড়া, মিউজিক দিয়েছিল আজয় শ্রীবাস্তব, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, বাগবানের বাজেট ছিল 12 কোটি। এই সিনেমাটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 20 কোটি 88 লক্ষ টাকা। বক্স অফিসে হিট হয়েছিল। ওভারসিজ থেকেও প্রায় 14 কোটি 90 লাখ টাকা মতো কালেকশন করেছিল। ভালো কালেকশন ছিল ওভারসিজেও। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার পছন্দের সিনেমা, আমার লাইফের দেখা যতগুলো সিনেমা আছে, টপ 5-এর মধ্যে আমি এই সিনেমাটাকে রাখবো। মনের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছে সিনেমাটা, আমার এত ভালো লাগে। আর প্রত্যেক বছর দোলের সময় আমি এই মুভিটা দেখি, আমার মাস্ট দেখা চাই। স্নান টান করে এসে পুজো টুজো দিয়েছে, টিফিন করে 12টার সময় এই বইটা আমি চালাই, আর প্রত্যেক বছর দোলের দিন আমি দেখি, ব্যাপক লাগে। যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে রাজ মালহোত্রা যে চরিত্রে অমিতাভ বচ্চন, আর পূজা মালহোত্রা যে চরিত্রে হেমা মালিনী, হাজব্যান্ড ওয়াইফ, 40 বছরের দাম্পত্য জীবন। তাদের 4-4টে ছেলে আছে। 4টে ছেলেই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় থাকে, একজন দিল্লি, একজন বোম্বে, আরও দুজন বিভিন্ন জায়গায় থাকে। বড় ছেলের বিয়ে হয়েছে, তার একটা অ্যাডাল্ট মেয়েও আছে 16-17 বছরের। তারপরে যে ছেলেটা আছে তার একটা বাচ্চা ছেলে আছে। তারপরে ছেলে 9 মাস ধরে বিয়ে করেছে, আর ছোট ছেলে বিয়ে হয়নি। আর একটা অ্যাডাপ্টেড ছেলেও আছে। মানে একদিন ছোটবেলায়, মানে একদিন রাজ মালহোত্রা আর পূজা মালহোত্রা অনাথ আশ্রমের বাইরে দিয়ে যাচ্ছিল, দেখে তার বাচ্চা ছেলে জুতো পলিশ করছে। সে পড়ালেখা করতে খুব চায়, তাকে দেখে এত ভালো লাগে, সে তার যাবতীয় পড়ার খরচা, যাবতীয় খরচা, মানুষ করবার খরচা সব রাজ মালহোত্রা নিয়ে নিজের কাছে নেয়। এবার তাকে মানুষ করে। এবার সেই ছেলে বড় হয়ে হয়েছে সলমান খান, আর তার লাভারের চরিত্রে মহিমা চৌধুরী। যদিও পরে তারা বিয়ে করে নেয়, রাজ মালহোত্রা পূজা মালহোত্রার আশীর্বাদ নিয়ে, তাদের পারমিশন নিয়ে বিয়েটা করে। এবার রাজ মালহোত্রা ব্যাংকে কাজ করে, আইসিআইসিআই ব্যাংকে কাজ করে। ব্যাংকের যে ম্যানেজার বলো, কর্মীরা বলো, স্টাফেরা বলো, খুব ভালোবাসে। মানে খুব সিনসিয়ার একজন এমপ্লয়ি, বিশ্বস্ত একজন এমপ্লয়ি। ইভেন তারা যে বাংলোতে থাকে সেটাও তাদের নিজেদের না, রেন্টের, ভাড়ার। আর তার যে ল্যান্ডলর্ড, সেও রাজ মালহোত্রাকে নিজের দাদার মতো ভালোবাসে, মানে সেই বাড়িটা নিজেদেরই বলতে পারো। ভালো একটা সব ঠিকঠাক সব কিছুই চলে। এবার যখনই কোনো অকেশন হয়, সেই হোলি হোক বা দিওয়ালি হোক, যখনই কোনো অনুষ্ঠান হয়, তখনই তার 4-4টে ছেলে সবাই একত্রিত হয়, তারা সেলিব্রেট করে। আবার দু একদিন থেকে যে যার মতো যেখানে তাদের জায়গায় চলে যায়। এবার সব কিছুই ঠিকঠাক থাকে, কিন্তু সমস্যা আসে তখন যখন নাকি রাজ মালহোত্রা রিটায়ার করে। ইভেন প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকাই রাখে না, ছেলেদের শখের জন্য, ছেলেদের যা যা যাবতীয় যা দরকার সব টাকা কিন্তু রাজ মালহোত্রা পিএফ থেকে তুলে তাদের দিয়ে দেয়। ইভেন ব্যাংকে যে ম্যানেজার সে বলে যে শেষ বয়সে নিজের টাকাই সম্বল, তখন রাজ মালহোত্রা বলে যে তার 4টে ছেলেই তার ফিক্সড ডিপোজিট, তারা আছে, তখন তার কোনো চিন্তা নেই, সব কিছুই ঠিকঠাক থাকে। এবার যখন নাকি রাজ মালহোত্রা ডাকে, তার হোলির সময় তার 4 ছেলেকে ডাকে যে সে রিটায়ার করছে, এবার তার কিছু ডিসিশন ছেলেদের সঙ্গে নিয়ে মিলে নিতে চায়, তখন ছেলেরা তো ভাবে প্রচুর পয়সা পাচ্ছে বাবা, সেই টাকা নিয়ে ডিসকাশন হবে। কিন্তু আসলে ব্যাপার তা না, রাজ মালহোত্রা পূজা মালহোত্রা চায় তাদের ছেলেদের সাথে থাকতে চায়, বাকি জীবনটা তাদের ছেলেদের সাথে একসঙ্গে থেকে কাটাতে চায়। এবার যখন নাকি সেই ঘটনাটা তাদেরকে বলে, হোলি হয়ে যায়, হোলি ভালোভাবে সেলিব্রেট করে, তারপর যখন বলে, তখন ছেলেরা ডিসাইড করে একজন বাবাকে নিয়ে যাবে, একজন মাকে নিয়ে যাবে।
এইভাবে ঘটনা চলবে। রাজমালতা তো রেগে যায়, সে তো মানত তার মা বাবাকে আলাদা করতে চাইছে, কিন্তু হেমালতা যে চরিত্রে হেমা মালিনী সে বলে না, তার ছেলেরা ভালোবাসা পেতে চায়, এই জন্য তারা একসঙ্গে থাকতে চাইছে। রাজমালতা প্রথমে রাজি না হলেও কথা শুনে বুড়ো কথায় বাধ্য হয়ে লাস্টে রাজি হয় থাকবার জন্য। এরপর তারা যখন তাদের ছেলেদের কাছে যায়, এদিকে এক বড় ছেলের কাছে যায় হচ্ছে তার মা, আর তার পরের ছেলের কাছে যায় তার বাবা, কিরকম কি ব্যবহার পায়, কি ঘটনা ঘটে, এর থেকে বেশি জানতে হলে বস সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে। খুব ভালো একটা সিনেমা। এখানে যেরকম রোমান্স আছে, কমেডি আছে, ইমোশন দারুণভাবে ওয়ার্ক করে, ব্যাপক লাগে। আমার তো খুবই ভালো লেগেছে সিনেমাতে। অনেক অনেক মুহূর্ত আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে, যেরকম ফার্স্ট হাফে যে ফ্যামিলি বন্ডিংটা থাকে বেশ ভালো লাগে দেখতে। রাজ মালহোত্রা, পূজা মালহোত্রা, মানে হেমা মালিনী, অমিতাভ বচ্চন হেমা মালিনীর যে কেমিস্ট্রিটা থাকে, ব্যাপক বন্ডিংটা থাকে, ব্যাপক লাগে, খুব ভালো লাগে। আর বন্ধুদের সঙ্গে যে মুহূর্তগুলো আছে সেগুলো ভালো লাগে, কমেডি ওয়ার্ক করে। সেকেন্ড হাফে যখন নাকি তারা আলাদা হয়ে যায়, ছেলেদের কাছে যায়, ওই সিনগুলো, যে ইমোশনাল যে কনফ্লিক্টটা থাকে না, ইমোশনাল কনফ্লিক্টটা ব্যাপকভাবে ওয়ার্ক করে, ব্যাপক লাগে। রাগও ধরে ছেলেদের ওপরে, কিন্তু খুব ভালো লাগে। ইমোশনাল দিকটা ভালোভাবে ওয়ার্ক করে, আমার তো খুবই ভালো লেগেছে। ইভেন আমার সব থেকে বেস্ট লাগে হচ্ছে যখন নাকি দুটো মুহূর্ত। এক তো যখন নাকি তারা নাকি আবার যখন নাকি মিট করে, যখন নাকি প্রথম দু ছেলের সাথে ছমাস কেটে যায়, আরে দুই ছেলের কাছে যখন যাবে, তখন যখন একটা রেলওয়ে স্টেশনে মিট করে, তখন যখন একটা হোটেলে গিয়ে ওঠে, সিনটা যদি দেখবে ম্যাক্সিমাম কোনো ডিভিডিতে দেখবে বা ডিজিটালি দেখবে, অ্যাভেলেবেল নাই, সিনটা কিন্তু আছে কিন্তু। তখন একটা হোটেল ওনার যখন তাকে বলে রাজমহল, যে তারা তাদের বিবাহিত জীবন 40 বছর আগে এখান থেকে শুরু করেছিল, তখন ছোট হোটেল ছিল, তখন সেই হোটেলের মালিক যেভাবে তাদেরকে ট্রিট করে না, ওই হোটেলে গিয়ে তাদেরকে কোনো পয়সা নেয় না, যেভাবে তাদের সম্মান দেয়, ওই মুহূর্তে আমার ব্যাপক লেগেছে। প্লাস সবথেকে আমার হাইলাইট পয়েন্ট হচ্ছে যখন নাকি সালমান খানের এন্ট্রি থাকে কিছু, ওই সময়টা যখন নাকি সালমান খান মহিমা চৌধুরীর কাছে গিয়ে যখন যায়, অমিতাভ বচ্চন যখন নাকি একটা কার শোরুমে গিয়ে যখন নাকি একটা কার বউকে বলে যে স্বপ্ন ছিল যে কার কিনবে, ঘুরতে যাবে, কিন্তু ছেলেদের স্বপ্ন পূরণের জন্য সেই স্বপ্ন পূরণ হয়নি। যখন নাকি ওই সেলসম্যানটা যখন নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে অমিতাভ বচ্চনকে, যখন নাকি সালমান খান যখন নাকি অমিতাভ বচ্চন ধরবে, ওই মুহূর্তটা যা লেগেছে না বস। তারপর যখন বাড়িতে নিয়ে যাবে সালমান খান, নিজের বাড়িতে নিয়ে গিয়ে তখন যে ব্যবহারটা করবে, যে সম্মানটা দেবে, হাইলাইট পয়েন্ট সিনেমা আমার ব্যাপক লেগেছে, আউটস্ট্যান্ডিং। আর ক্লাইম্যাক্সটা দারুণ ছিল, দারুণ ব্যাপক। আর অমিতাভ বচ্চনের স্পিচটা থাকে না লাস্টে, আউটস্ট্যান্ডিং। সব মিলিয়ে খুব ভালো সিনেমা। এই সিনেমাটা তোমরা মিস করো না, মনের মধ্যে অনেক অনেক জায়গা করে নেবে। আমার তো ব্যাপক লেগেছে। এই সিনেমাটা পারলে দেখো, সবার এই সিনেমাটা দেখা উচিত। এই সিনেমাটা পারলে তোমরা দেখো, প্রত্যেক যদি না দেখে থাকো, আউটস্ট্যান্ডিং মুভি। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অমিতাভ বচ্চন এক কথায় অনবদ্য, অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই অমিতাভ বচ্চন। হেমা মালিনী আউটস্ট্যান্ডিং, অসাধারণ, দুজনের জুটি ব্যাপক ছিল, অসাধারণ ছিল। এক্সটেন্ডেড ক্যামিও রোলে সালমান খান অনবদ্য, আউটস্ট্যান্ডিং। মহিমা চৌধুরী ভালো কাজ করেছে, আরও যারা যারা ছিল প্রত্যেকে নিজে ভালো কাজ করেছে। পরেশ রাওয়াল আউটস্ট্যান্ডিং, মনের মধ্যে জায়গা করে নেয়। পরেশ রাওয়ালের পারফরমেন্স ভোলার মতো না, এক্সিলেন্ট, ব্যাপক অভিনয় করেছে। আর পরেশ রাওয়ালের ওয়াইফের চরিত্রে যিনি ছিলেন ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে ভালো একটা মুভি বস, এই সিনেমাটা দেখো। আর গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো। আদের শ্রীবাস্তবের মিউজিক, বাগবান টাইটেলটা একটা আউটস্ট্যান্ডিং। এবার কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে হেমা মালিনী যে অমিতাভ বচ্চনের ওয়াইফ হয়েছে, 55 বছরের একটা ক্যারেক্টার প্লে করেছে, সেই রোলটার জন্য প্রথমে শ্রীদেবী, তারপর মাধুরী দীক্ষিতকে অফার করা হয়েছিল, কিন্তু তারা রোলটা করতে রাজি হয়নি, কারণ তাদের মনে হয়েছিল 55+ রোলটা তাদের পক্ষে টু ইয়ং হয়ে প্লে করার, অত বড় বাচ্চার মা হতে চায়নি, এই জন্য তার রোলটা করেনি। ফাইনালি হেমা মালিনী সিনেমায় কাস্ট হয়। ওই সময় কিন্তু হেমা মালিনী অ্যাকচুয়াল বয়স ছিল 55, যেটা নাকি যেটা নাকি এই ক্যারেক্টারের বয়স ছিল। আর অমিতাভ বচ্চনের ছিল 60, ওই সময় অমিতাভ বচ্চনের বয়স ছিল 60। আর ওই সময় অমিতাভ বচ্চনের রিয়াল এজও 60 ছিল। এই মুভিতে আমান বার্মা যে রোলটা প্লে করেছিল, বড় ছেলের রোলটা, সেই রোলটা যেন প্রথমে মনীষ বেলকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত মনীষ বেল রোলটা করতে পারেনি। ইভেন এই সিনেমাতে আলোক রাজ, সালমান খান যে এক্সিডেন্ট ক্যামিও রোলটা করে, এই রোলটা যেন প্রথমে শাহরুখ খানকে অফার করা হয়েছিল, কিন্তু শাহরুখ খানও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি সালমান খান এই সিনেমাতে কাস্ট হয়। ইভেন সালমান খানের অপোজিট ছিল মহিমা চৌধুরী, কিন্তু এই রোলের জন্য প্রথমে জুহি চাওলাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, জুহি চাওলা কোনো কারণবশত রোলটা করতে পারেনি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে তোমরা দেখো, মনের মধ্যে জায়গা করে নেবে। আমার তো ব্যাপক লেগেছে, খুব ভালো সিনেমা, সকলের দেখা উচিত। এই সিনেমাটা পারলে তোমরা একবার দেখো।